বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওতে কীভাবে জৈব যৌগের নামকরণসমূহ খুব সহজে মনে রাখা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জৈব যৌগের নামকরণ বিশাল একটা বিষয়। হ্যাঁ, আমরা যদি এটা ক্লাসে বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে প্রায় মিনিমাম 6টা ক্লাস লাগবে। কিন্তু জৈব যৌগ অধ্যায়টা এত বিশাল একটা অধ্যায় যে এই বিষয়টা আয়ত্তে আনা সাধারণ স্টুডেন্টের পক্ষে অনেক কষ্টের। তো সেই ক্ষেত্রে যদি আমরা নামকরণে 6টা ক্লাস লাগাই দিই তাহলে এই অধ্যায় শেষ করতে অনেক সময় লাগবে। আবার এই জৈব যৌগের নামকরণে যে অনেক বেশি নম্বর পরীক্ষা আছে তাও কিন্তু নয়। এখান থেকে সর্বোচ্চ 1 নম্বর বা 2 নম্বর নৈবুত থেকে আসে। হ্যাঁ, তাহলে কি স্যার জৈব যৌগের নামকরণ বিস্তারিত পড়বো না? অবশ্যই পড়তে হবে, কারণ জৈব যৌগের নামকরণ যদি তুমি ভালো করে না জানো তাহলে কিন্তু তুমি জৈব যৌগ অধ্যায়টা ভালোভাবে পড়তেই পাবে না। তাহলে কি পরীক্ষায় খুব একটা আসতেছে না। আবার এটা যদি তুমি না শিখো তাহলে তুমি জৈব যৌগ অধ্যায় ভালো করে পড়তেই পাবে না। তো সেক্ষেত্রে আমি এখানে চেষ্টা করব যে কিভাবে নামকরণটা খুব দ্রুত আমরা আয়ত্তে আনতে পারি সে বিষয়ে। দেখো, আমি যে আজকে নামকরণটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে যে 3 কার্বন বিশিষ্ট যৌগ দিয়ে আমাদের যত জৈব যৌগ আছে সমগত শ্রেণী সবগুলোর নাম কিভাবে আমরা মনে রাখবো বা শিখবো। দেখো, তুমি যদি প্রত্যেকটা সমগত শ্রেণীর একটা যৌগের নাম ইংরেজিতে মুখস্থ রাখতে পারো, প্রত্যেকটা সমগত শ্রেণীর একটা নাম যদি তুমি ইংরেজিতে মুখস্থ রাখতে পারো তাহলে তোমার জৈব যৌগের নামকরণ শেষ। কিভাবে? তাহলে আমরা এখন 3 কার্বন বিশিষ্ট যৌগ দিয়ে সব নাম শেখার চেষ্টা করি এবং তোমরা বাড়িতে 4 কার্বন 5 কার্বন বিশিষ্ট যৌগ লিখবা এবং তাদের নাম কি হয় প্র্যাকটিস করবা। না পারলে আমাকে ইনবক্স করি, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তাই যাই হোক, চলে যাই আমরা আজকের আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে সবগুলো সমগত শ্রেণী যৌগ প্রায় রাখা আছে। তো প্রথমে আমি দেখো এখানে এটা একটা অ্যালকেন। কেন? এখানে কি আছে? কার্বন কার্বন একক বন্ধন আছে, অথবা এটা কি অ্যালকেন। তো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এটাকে আমরা কী বলবো? এটাকে মানে কোনো চিন্তা না করে আমরা কি বলবো এটাকে, যে এটা হচ্ছে স্যার প্রোপেন। তবে একটা কথা অবশ্যই আমরা কি এটা মনে রাখবো, ইংরেজিতে আমরা নাম শিখবো। লেখার ক্ষেত্রে তুমি পরীক্ষায় বাংলায় লেখো, শেখার ক্ষেত্রে তুমি অবশ্যই ইংরেজিতে নাম শিখবা, তাহলে তোমার পক্ষে নামকরণটা আয়ত্তে আনা অনেক সহজ হবে। তাই যাই হোক, এটা 3 কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে এটা কী হবে? প্রোপেন। ওকে, পরের যৌগটা দেখো তো, এটা কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 কার্বন বিশিষ্ট। তা 3 কার্বন বিশিষ্ট, এখানে কি আছে? দ্বিবন্ধন আছে, তো অবশ্যই কি তাহলে অ্যালকিন। তাহলে এটাকে আমরা কী লিখবো? প্রোপিন। প্রোপিন। তাহলে আমরা কি দেখলাম? অ্যালকেনের ক্ষেত্রে এএনই লিখি আর অ্যালকিনের ক্ষেত্রে কি লিখি? ইএনএ। সেটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন হোক আর অ্যালকিন হয় হোক। এবার চলে আসি আমরা এই যৌগে। এই যৌগে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন বিশিষ্ট যৌগকে আমরা কি বলি? অ্যালকাইন। তো সেক্ষেত্রে এটার নাম কী হবে? প্রোপাইন। তো সেক্ষেত্রে দেখো তো আমরা কি করলাম, জাস্ট অ্যালকেনের এএনই বাদ দিয়ে আমরা কী লাগাইলাম? ওয়াইএনই। হয়ে গেলো কি? প্রোপাইন। এবার চলে আসছে এই যুগে। এই যুগে কি কার্যকরীমূলক কী আছে? ওইস। তাহলে এটা কি? অবশ্যই অ্যালকোহল। তো অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে কি করা হয়? অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে অ্যালকেনের যে ইটা আছে, অ্যালকেনের যে ই, এটাকে বাদ দেওয়া হয়, বাদ দিয়ে ওর জায়গায় লাগা হয় OL। তাহলে প্রোপেন লিখতাম, তাহলে এখানে কি ই লিখবো না, ই না লিখে কী লিখবো? OL। জাস্ট ই এর জায়গায় কী লাগাই দিলাম? ই এর জায়গায় OL লাগাই দিলাম, তাহলে কী হয়ে গেল? প্রোপানল। কেমন শিক্ষার্থীবৃন্দ? এবার দেখি আমরা এখানে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ দেখা যাচ্ছে এবং যেখানে অবশ্যই কী আছে? অ্যালডিহাইড মূলক আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে এর নামটা কি হবে? এর নামটা হবে, আমরা কীভাবে এর নামকরণটা করব? ওই অ্যালকেনের ই বাদ দিয়ে সেখানে লাগাই দেবো জাস্ট অ্যাল। হ্যাঁ, ই বাদ দিয়ে কি লাগাই দেবো? অ্যাল। দেখো, প্রোপেন লিখছিলাম কিন্তু এটা ই উঠে দিলাম, উঠে দিয়ে আমরা কী লিখলাম? AL। তাহলে কি অ্যালকেনের ই বাদ দিয়ে আমরা কী লাগাই দিলাম? AL। তাহলে কি হয়ে গেল? প্রোপানেল। ঠিক আছে, তাহলে কি প্রোপেন ছিল, প্রোপেনের অ্যালকেনের ই বাদ দিলাম, ই বাদ দিয়ে জাস্ট ওখানে লাগাই দিলাম AL, হয়ে গেল যৌগের নামকরণ, সেটা হয়ে গেল প্রোপানেল। অনুরূপভাবে দেখো এখানে কি একটা কিটোন। তো কিটোনের ক্ষেত্রে অ্যালকেনের ই বাদ দিব, প্রোপেনের ই বাদ দিয়ে সেখানে লাগাই দেব ওন, আর কিছুই নয়। তাহলে দেখি কি লিখবো আমরা? প্রোপেন। ই লেখার কথা ছিল, ই না লিখে কি লিখবো? ONE। ONE। তাহলে আমাদের জৈব যৌগটার নাম কি হয়ে গেল? প্রোপানন। প্রোপানন। তাহলে এটা কী হয়ে গেল? প্রোপানন। তো এই যৌগটা আমি 3 কার্বন দিয়ে শিখছি, এটা যদি তুমি 5 কার্বন বিশিষ্ট হতো
তাহলে কী হলো পেন্টানন, 6 কার্বন বিশিষ্ট হলো কিন্তু হেক্সানন, কোনো ব্যাপারই না। এবার চলে এসে আমরা এই যৌগ, এই যৌগে দেখো তো এখানে কি, এটা কিন্তু হচ্ছে একটা কি ইথার। কেন? অক্সিজেনের দুই পাশে দুটো অ্যালকাইল মূলক আছে, এটা ইথার। হ্যাঁ, তো ইথারের নামকরণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তারপরে আমরা যে কোনো একটা যৌগ মুখস্থ রাখবো, আমি আগেই বলে দিয়েছি। তো এই যে ইথারটা, এইদিকে আছে একটা অ্যালকাইল মূলক, এইদিকে আর একটা অ্যালকাইল মূলক। আমরা জানি যে ইথারের নামকরণে আমরা এদেরকে বলি অ্যালকোক্সি অ্যালকেন। তো সেক্ষেত্রে অ্যালকোক্সি কাকে বানাবো? অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলক সৃষ্টি হয় তাকে কী বলা হচ্ছে? অ্যালকোক্সি। কার্বন সংখ্যা যেদিকে কম, কার্বন সংখ্যা যেদিকে কম সেটাকে অ্যালকোক্সি বানিয়ে নিতে হয়। তো এটা কার্বন সংখ্যা একটা, এদিকে আছে বলে 2টা, তো এটাকে আমরা অ্যালকোক্সি বানিয়ে নেবো। তাহলে কি এর অক্সিজেন সহ এটা কী হয়ে গেলো? মিথানল থেকে তৈরি, মিথক্সি। তাহলে এটা কী হয়ে গেলো? মিথানল থেকে। এটা যদি ইথানল থেকে হতো ইথক্সি বলতাম, প্রোপানল থেকে হলে প্রোপক্সি বলতাম। যেহেতু ইথানল থেকে আসলো ইথক্সি, না মিথানল থেকে আসলো যেহেতু মিথক্সি, ইথেন। তো এই যৌগটার নাম কী হবে? মিথক্সি ইথেন। তাহলে এটা কি? মিথক্সি ইথেন। একটা যৌগ মুখস্থ রাখো না কেন? এটা যদি অন্য বাড়ে যেত, মনে করো এখানে 2টা কার্বন আসলো, ইথক্সি, এটা বাড়ে যেত, ইথক্সি প্রোপেন হইতো, ব্যাপার তো না। এবার চলে এসি আমরা জৈব অ্যাসিডের নামকরণে। জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে কিছুই না, জাস্ট অ্যালকেনের ই বাদ দিয়ে, অর্থাৎ প্রোপনের ই বাদ দিয়ে ওয়াইসি অ্যাসিড লাগবে। কীভাবে দেখে নাও জিনিসটা? এই যে প্রোপেন লেখা উচিত ছিল, কিন্তু এটা আমরা ই বাদ দিব, ই বাদ দিয়ে এখানে কী লিখবো? ওয়াইসি অ্যাসিড। ওয়াইসি অ্যাসিড কী লাগাই দিলাম? ওয়াইসি অ্যাসিড। তাহলে অ্যালকেনের অর্থাৎ প্রোপেনের ই বাদ দিয়ে ওয়াইসি অ্যাসিড যদি তুমি লাগাই দাও, তাহলে জৈব যৌগের নামকরণ হয়ে যাবে, জৈব অ্যাসিডের নামকরণ হয়ে যাবে। যেহেতু এটা একটা জৈব অ্যাসিড, তাহলে এর নাম কী হলো? প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? যদি এটা 4 কার্বন বিশিষ্ট হয়েছিল বিউটানোয়িক অ্যাসিড, 5 কার্বন বিশিষ্ট হলে পেন্টানোয়িক অ্যাসিড, কোনো ব্যাপারই নয়। তো এই যে জৈব অ্যাসিডের নামকরণ করলাম, জৈব অ্যাসিডের নামকরণে কী করলাম? যে অ্যালকেনের অর্থাৎ প্রোপেনের ই বাদ দিয়ে আমরা কী লাগাবো? ওয়াইসি অ্যাসিড, তাহলে আমাদের নামকরণ হয়ে যাবে। এবার চলে আসি এই যৌগটা। এই যৌগটার ক্ষেত্রে দেখো তো এটা কি? এটা কিন্তু অ্যামাইড। এখানে কার্যকরীমূলক আছে কি? অ্যামাইড, CONH2, অ্যামাইড। তো অ্যামাইডের নামকরণে আমরা কি করব? তো আমাদের যে এখন যে নামকরণটা করবো সেটা হচ্ছে কি প্রোপানঅ্যামাইড, এবং এটা কার জাতক? এটা হচ্ছে যে প্রোপানোয়িক অ্যাসিডের একটা জাতক। তো প্রোপানোয়িক অ্যাসিডের জাতক হচ্ছে প্রোপানঅ্যামাইড। তো সেক্ষেত্রে এর নামকরণ করতে গেলে আমাদের কি করতে হবে জানো? কিছুই করতে হবে না, জাস্ট ওয়াইসি অ্যাসিডের জায়গায় আমরা কি লাগাই দেবো? অ্যামাইড লাগাই দেবো। জিনিসটা ভালো করে চেষ্টা করি, এটা লেখা উচিত ছিল, আমরা কি ওয়াইসি অ্যাসিড বাদ দিয়ে কি লাগাই দেবো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম যে যেহেতু এটা প্রোপানোয়িক অ্যাসিডের জাতক, প্রোপানোয়িক অ্যাসিডের ওয়াইসি অ্যাসিড বাদ দিয়ে আমরা কি লাগাই দিলাম? দেখো তো, শুধু অ্যামাইড লাগাই দিলাম, কোনো কাহিনী নাই। দেখো প্রোপানোয়িক অ্যাসিডের জাতক প্রোপেন, হ্যাঁ, প্রোপানোয়িক অ্যাসিডের ওয়াইসি অ্যাসিড বাদ দিয়ে শুধু লাগাই দিলাম কি? অ্যামাইড। তাহলে কী হয়ে গেলো? প্রোপানঅ্যামাইড। যদি এখানে বিউটানামাইড হইতো, যদি 4 কার্বন বিশিষ্ট হইতো তাহলে কি? বিউটানামাইড। 5 কার্বন বিশিষ্ট হইল পেন্টানামাইড, 6 কার্বন বিশিষ্ট হলে হেক্সানামাইড। কোনো ব্যাপার হলো না। এবার চলে আসি আমরা, এটাও তো জৈব অ্যাসিডের একটা জাতক। হ্যাঁ, প্রোপানোয়িক অ্যাসিডের একটা জাতক কি? অ্যাসিড ক্লোরাইড। এটা কি? অ্যাসিড ক্লোরাইড, CH3CH2, এখানে অ্যাসিড ক্লোরাইড কার্যকরীমূলক আছে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে নামকরণ করব? নামকরণ করার ক্ষেত্রে আমরা দেখি নেই যে আসলে আমরা কী করলাম, যে প্রোপানোয়িক অ্যাসিডের জাতক কি এটা? তো সেক্ষেত্রে আমরা কী করলাম? প্রোপানোয়িক অ্যাসিডের যে আইসি অ্যাসিড, এটা বাদ দিয়ে কী লাগাই দিলাম? দেখো তো, আইল ক্লোরাইড। তাহলে কী হলো? প্রোপানোইল ক্লোরাইড। ঠিক আছে? তো তুমি প্রোপানোইল ক্লোরাইড মুখস্থ রাখো না কেন? এখান থেকে যদি 2 কার্বন বিশিষ্ট হতো তাহলে কী হতো? ইথানোইল ক্লোরাইড। 5 কার্বন বিশিষ্ট হলে পেন্টানোইল ক্লোরাইড, সমস্যা তো ছিল না। এবার চলে আসছি আমরা এটা কি দেখো তো? এটা এস্টার, বন্ড COR, এখানে কিন্তু এস্টার কার্যকরীমূলক আছে, এস্টার। তো এস্টারের ক্ষেত্রে আমরা কীভাবে নামকরণ করব? এস্টারের ক্ষেত্রে এটা কয় কার্বন বিশিষ্ট? দেখো তো 1 2 3 কার্বন বিশিষ্ট একটা এস্টার। তো এই এস্টারের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো এই যে অ্যালকাইল মূলক একটা আছে, হ্যাঁ, এই অ্যালকাইল মূলকটা আমাদের আগে লিখতে হবে। অ্যালকাইল মূলকটা হচ্ছে ইথাইল, অ্যালকাইল মূলকটা হচ্ছে ইথাইল, হ্যাঁ। তো ইথাইল, আর এটা কি দেখো তো, কয় কার্বন বিশিষ্ট অ্যাসিডের? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের। তো ইথাইল প্রোপানয়েট, ইথাইল প্রোপানয়েট, এখন কীভাবে এটা আসলো? প্রোপানয়েটটা কীভাবে আসলো? দেখো তো, এই আইসি বাদ দিয়ে আমাদের কী লাগাইতে হইলো? শুধু এট লাগাইতে হইতো। তাহলে আমরা আইসির জায়গায়, অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিডের আইসি এর জায়গায় এট লাগাই দিলাম, তাহলে কী হয়ে গেল? ইথাইল প্রোপানয়েট। হ্যাঁ, তো আমরা
যখনই এস্টারের নামকরণ করব, তো এস্টারের এটা তো বন্ড CR, আরটাকে আগে বলতে হবে ইথাইল। এখন এটা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 1 2 3 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে কি প্রোপানোয়িক অ্যাসিডের যেহেতু জাতক, প্রোপানোয়িক অ্যাসিডের আইসি বাদ দিব। আইসি বাদ দিয়ে কী লাগাবো দেখো তো? 8, শুধু 8 লাগাবো। তাহলে কী হয়ে গেল? ইথাইল প্রোপানয়েট। এটাই হচ্ছে এস্টারের নামকরণ। এখন যদি এটা 2 কার্বন বিশিষ্ট হইতো তাহলে ইথাইল ইথানয়েট, যদি 1 কার্বন বিশিষ্ট হইতো ইথাইল মিথানয়েট। কোনো ব্যাপার তো না, যে কোনো একটা যৌগ মুখস্থ রাখো না কেন, তাহলে দেখো যে যৌগ তোমার নামকরণ সঠিক হয় কিনা। এবার চলে এসে আমরা অ্যানহাইড্রাইট। কীভাবে? CO2O, এটা অ্যানহাইড্রাইট কার্যকরীমূলক আছে, অ্যানহাইড্রাইট। তো অ্যানহাইড্রাইটের নামকরণের ক্ষেত্রে এটা খুবই সহজ। এটা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড থেকে তৈরি হয়েছে। তাহলে কি? প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। আর কিছুই বলতে হচ্ছে না। তাহলে আমাদের কী বলতে হচ্ছে? প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। তাহলে কি? অ্যানহাইড্রাইটের নামকরণটা সবচেয়ে সহজ। কি বলতে হচ্ছে? আমাদের শুধু বলতে হচ্ছে যে কয় কার্বন অ্যাসিড থেকে এই অংশটা আছে? প্রোপানোয়িক অ্যাসিড। কারণ 1 2 3 কার্বন অ্যাসিড থেকে আসছে, এই যে 3 কার্বন অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, প্রোপানোয়িক অ্যাসিড থেকে এটা আসছে, তাহলে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এভাবে প্রত্যেকটা যৌগের নাম মুখস্থ রাখো, হ্যাঁ, একটা নাম মুখস্থ রাখো, তাহলে তো তোমার এমনিতেই কোন জৈব যৌগ হয় হোক তার নাম তুমি বলতে পারবা। তো এক্ষেত্রে আমরা কিন্তু সব নিয়মেই ফলো করছি। কিভাবে? আরেকবার আমরা রিকল করি। এটা ছিল প্রোপেন। প্রোপেনের ক্ষেত্রে যখন প্রোপিনে আসলাম ENA লাগাই দিলাম, যখন প্রোপাইনে আসলাম ONA লাগাই দিলাম, আর যখন আমরা অ্যালকোহলের নামকরণে আসলাম এর জায়গায় কী লাগাই দিলাম? OL। ঠিক আছে। আমরা যখন অ্যালডিহাইডে আসলাম এর জায়গায় কী লাগাই দিলাম? AL। আমরা যখন কিটোনে আসলাম এর জায়গায় কী লাগাই দিলাম? ONA। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যে কোনো একটা যৌগের নাম মুখস্থ রাখলে তো আমাদের সব জৈব যৌগের নাম মুখস্থ হয়ে যাবে, বা মুখস্থ করতে আমরা নামকরণ করতে পারবো। এবার এখানে চলে আসি। এক্ষেত্রে এই যৌগটা কি? ইথার। তো এক্ষেত্রে যেটা কম কার্বন সংখ্যা সেটাকে আমরা অ্যালকক্সি বানিয়ে নিলাম, তাহলে মিথক্সি। আর এটা কি? অ্যালকেন, ইথেন। ঠিক আছে। অনুরূপভাবে এটা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে অ্যাসিডের নামকরণের উপায়টা কী জানো? অ্যালকেনের বাদ দিয়ে OIC অ্যাসিড লাগাই দেওয়া হবে। অ্যালকেনের বাদ দিয়ে কী লাগাবো? OIC অ্যাসিড। অ্যালকেনের বাদ দিয়ে OIC অ্যাসিড লাগাইলে আমাদের জৈব অ্যাসিডের নামকরণ হয়ে যাবে। অর্থাৎ প্রোপেন ছিল, বাদ দিয়ে OIC অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে। অ্যামাইডের ক্ষেত্রে খুবই সহজ। অ্যামাইডের ক্ষেত্রে আমরা কী করব? অ্যামাইডের ক্ষেত্রে দেখো এখানে অ্যাসিডের OIC অ্যাসিডটা বাদ দিয়ে আমরা জাস্ট OIC অ্যাসিডটা বাদ দিয়ে ওখানে শুধু অ্যামাইড লাগাই দিব। তাহলে কী হয়ে গেলো? প্রোপানামাইড। প্রোপানামাইড। অ্যাসিড হ্যালাইডের ক্ষেত্রে যেহেতু এটা প্রোপানোয়িক অ্যাসিডের জাতক, তাহলে আমরা কী করব? IC অ্যাসিড বাদ দিয়ে আইল ক্লোরাইড লাগাই দিলাম। এবার এখানে চলে আসি যে এটা কি? এস্টার। এস্টারের ক্ষেত্রে অ্যালকাইলমূলকটাকে বলতে হবে ইথাইল। আর এটা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে কি? প্রোপানোয়িক অ্যাসিডের একটা অংশ। তাহলে এক্ষেত্রে কী করব? IC অ্যাসিড বাদ দিয়ে কী লাগাই দিব? জাস্ট 8। তাহলে কি? ইথাইল প্রোপানয়েট। IC অ্যাসিডের জায়গায় আমরা কি লাগাই দিলাম? 8 লাগাই দিলাম। ওকে। আর অ্যানহাইড্রাইটের নামকরণ তো খুবই সহজ। জাস্ট এটা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের, তাহলে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলে আসছি আমরা অ্যামিন এবং নাইট্রো যৌগের ক্ষেত্রে। যৌগটা কী হতে পারে? অ্যামিনের ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সেটা অ্যামিন হতো, যেমন দেখো এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে আমরা কি বলতাম? যে 2 অ্যামিনো প্রোপেন। যদি সেটা নাইট্রো যৌগ হইতো তাহলে কি বলতাম? 2 নাইট্রো প্রোপেন। সেটা যদি অ্যালকাইল হ্যালাইড হইতো তাহলে এটাকে কী বলতাম? 2 ক্লোরোপ্রোপেন। 2 ক্লোরোপ্রোপেন। তাহলে আমরা কি দেখলাম? যে 3 কার্বন বিশিষ্ট যৌগ দিয়ে আমরা জৈব যৌগের যত সমবেত শ্রেণী আছে সবারই নামকরণ মুখস্থ করলাম, আমরা শিখলাম। যে কোনো একটা যদি তুমি মুখস্থ করো তাহলে এটা যদি 4 কার্বন দিয়ে আসে তুমি পারবা না, 5 কার্বন দিয়ে আসলে তুমি পারবা না, 6 কার্বন বিশিষ্ট আসলে তুমি পারবা না। আমরা যে কোনো একটা চেষ্টা করি তো দেখি পারি কি না। মনে করো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? তো সেক্ষেত্রে এটা কয় কার্বন বিশিষ্ট দেখো তো? 1 2 3 4 কার্বন বিশিষ্ট। তো 4 কার্বন বিশিষ্ট ক্ষেত্রে আমরা এটাকে কি বিউটিন বলবো।
তাহলে বিউটেনের এনই বাদ দিয়ে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন কী হইতো? বিউটেন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে বিউটেন। আর যেহেতু এটা বিউটিন, তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে কী হবে? বিউটিন। শেষ। কোনো ব্যাপার তো না। আর একটা দেখি আমরা, মনে করো CH3 CH2, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? তো এখানে CONH2 আছে, এটা যেহেতু অ্যামাইড হবে, হ্যাঁ, CONH2 অ্যামাইড, তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অ্যাসিডকে আমরা কী করে? বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। তো সেক্ষেত্রে যেহেতু এটা অ্যামাইড, তাহলে আমাদের নামকরণটা কী ছিল? যে বিউটানোয়িক অ্যাসিডের YC অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড লাগাই দেবো। বিউটা, তো কী লাগাইতে হবে? অ্যামাইড লাগাইতে হবে। শেষ। তাহলে কী হয়ে গেল? বিউটানামাইড। তাহলে 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট অ্যামাইড, বিউটানামাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্র্যাকটিস করো। আমি 3 কার্বন দিয়ে শেখাইলাম, তোমরা 4 কার্বন দিয়ে, 5 কার্বন দিয়ে, 6 কার্বন দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো বারবার। দেখবা যে জৈব যৌগের নামকরণ তোমার একদিনেই শেষ হয়ে যাবে। তোমাকে আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে না। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রমগুলো যেগুলো আছে, আরও কিছু নামকরণ, এগুলো একটু বইয়ে প্র্যাকটিস করো, তাহলে তুমি সব কিছু তুমি দক্ষ হয়ে যাবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কেমন? আসসালামু আলাইকুম।